নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আমি যে বিষয়টা ভেবেছি সেটা ওই আবার খানিকটা নস্টালজিক হয়েই ভাবা। এটা তো স্মৃতির খোঁজে, আর আমাদের স্মৃতির ভাণ্ডারে এই মানে যে স্মৃতি রয়েছে ভীষণভাবে জল করছে সেটা হচ্ছে ছেলেবেলার স্মৃতি। আমাদের ভালো পছন্দের খাবার, ভালো হবি, মানে যেটা করতে পছন্দ করতাম, এই সব কিছু নিয়ে আমাদের স্মৃতি। কিন্তু আজকে আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে বাবা না মা কার আদরে বড় হয়েছেন। দেখুন, বাবা মা দুজনেই আদর করেন, কিন্তু তারপরেও আমরা দেখি কেউ কেউ থাকেন পাপাস গার্ল, কেউ কেউ থাকেন মামাস বয়। তো কার কাছে বেশি আবদার করেছেন, বাবার কাছে না মার কাছে? বা কার আদরে বেশি প্যাম্পার্ড হয়েছেন, বাবা না মা? এই দুজনের মধ্যে দুজনেই যে সমানভাবে আদর করেছেন, সমানভাবে শাসন করেছেন তা তো নয়। কেউ একজন বেশি শাসন করেছেন, কেউ একজন একটু বেশি আদর করেছেন। তো হয়তো আজকে কারুর কারুর বাবা মা দুজনেই আছেন, কারুর কারুর ক্ষেত্রে হয়তো বাবা আছেন মা নেই, মা আছেন বাবা নেই, বা কারুর কারুর ক্ষেত্রে দুজনের কেউই নেই। তো আমার মনে হয় আজকের এই দুপুরটা বা এই বিকেলটায় তাদের যদি আমরা একটু স্মৃতি রোমন্থন করি, আমাদের ছেলেবেলাটা চোখের সামনে যখন চলে আসে বা নিয়ে আসতে পারি, তাহলে সেটা আমাদের পক্ষে খুব সুখের স্মৃতিই হয়ে উঠবে। তো ফোন করুন, এই যে উপরে ফোন নাম্বার দেখুন যাচ্ছে একদম মাথার উপর দিয়ে, 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা ফোন করুন। বিষয় হচ্ছে বাবা না মা কার আদরে বড় হয়েছেন, আপনারা অবশ্যই জানাবেন। আমি আসি আমার গল্প নিয়ে, কারণ সত্যি কথা বলতে আমি আপনাদেরই কাছাকাছি রয়েছি, এবং আমি যখন আপনাদের কাছ থেকে শুনি তখন আমার নিজেরটাও খুব বলতে ইচ্ছে করে, আমার নিজের কথাও আপনাদেরকে জানাতে ইচ্ছে করে, বা বলতে পারেন নিজেরও খানিকটা মনে পড়লে ভালো লাগে। আমি ডেফিনেটলি বাবার আদরে বড় হয়েছি। আমার মা আছেন, বাবা নেই, বাবা চলে গেছেন 2024-এ। ওই আদরটা আমি খুব অভাব অনুভব করি আদরের, এবং বাবার মৃত্যুর দুদিন আগে পর্যন্ত বাবা আদর করেছেন, এটাই হচ্ছে আমার প্রাপ্তি। আমার বোন তাই বলে যে বাবা তোর হাতটা শেষবারের মতো ধরেছিল, আমাকে তো ধরেও নি তাকায়ও নি। ঠিক তাই, আমার বাবা 7 দিন ভেন্টিলেশনে ছিল, মানে 14 তারিখে ভেন্টিলেশনে গেছেন, 21 তারিখে মারা গেছেন। তো ওই 14 থেকে 21-এর মধ্যে বাবার যেটুকু সেন্স এসছিল, আমাকে দেখে কিছু বলতে গেছিলেন, আর কাউকে না, ভাই বোন গেছে তাকিয়েছেন, চোখ বন্ধ করেছেন, কিন্তু আমি যখনই সামনে গেছি চোখ টোক মানে বিস্ফারিত করে কিছু একটা বলার চেষ্টা, আমি তখন রিকোয়েস্ট করেছিলাম যিনি নার্স ছিলেন যে একটু মুখ থেকে খুলুন না, কিছু বলতে চাইছেন। বলো যে না, এটা খোলা যাবে না, এই ভেন্টিলেশনে যেসব মুখের মধ্যে ঢোকানো থাকে। তো একদম হাতটাকে আঁকড়ে ধরেছিলেন, এই হাতটাকে। তো কিছু তো একটা বলতে চাইছিলেন, যা কি সেই কথাতে যাবো না, কিন্তু হ্যাঁ, ওই আদরটুকু মনে রেখেছি, আদরটাই মনে রেখেছি। বাবা শাসনও করেছেন, অসম্ভব ভয় পেতাম বাবাকে, মানে মা হয়তো 4টে চড় মারলো, ঠিক আছে হ্যাঁ করবো, বাবা খালি একবার এরকম চোখটা বড় করে তাকাতেন, চোখ বড়ও করতেন না, নর্মালি তো মাথা গুঁজে কিছু করছিলেন এরকম করে তাকাতেন, ব্যাস সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেই কাজ আমাদের হয়ে যেত। তো তারপরেও বলবো বাবার আদরেই আমি বড় হয়েছি। বাবার আদর এখনও আমাকে সবাই পাপাস গার্ল, মানে ওই পাপা কিপারি এরকম মজা করে সব আমার কাজিনরা বলেন। তো আপনারা কার আদরে বড় হয়েছেন, বাবা না মা? নিশ্চয়ই আপনারা ভাবছেন নিশ্চয়ই এরকম কেন বললো, দুজনেরই তো আদর সমান না, সমান হয় না, দেখবেন কারোর প্রতি একটু বেশি নির্ভরতা থাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, গুড আফটারনুন দিদি। হ্যাঁ, বিপদ ভঞ্জন দা বলুন। খুব ভালো প্রশ্ন করেছেন, বিষয়বস্তুটা ভালোই। তার ছোটবেলায় আমার মার বাপটা আদর করতেনি, হ্যাঁ মা সবসময় আদর করতেন, বাবা আদর করতেন। বাবা, আমার তো ছোট ছেলে ছিলাম, বাবা মায়ের, বাবা যখন থাকতেন না, যখন খেতে বসতেন আমি বাবার সাথে খেতাম। বাবা খাইয়ে দিত, তার মুখ ধুয়ে দিত, ছোটবেলার কথা বলছি। বাবা তো মারা গেলেন 1974 সালে, মা মারা গেলেন 2012 সালে। তারপর তো মাকে পেয়েছি, মা তো সবসময় আদর করে, কোথায় গেলে পরে সে সবসময় যত না আসছি কাজের থেকে তখন বসে থাকে, আমরা একসাথে খেতাম। সে তার বাবাও নেই মাও নেই, বাবা গেল 1974, মা গেল 2012।
তা মা বাবার আদর এখন পাচ্ছি না। এখন তো সে কথা মনে পড়ে, বাবা আমাদের আদরের মতো তো কেউ করবে না। হ্যাঁ, যত বোমা থাক ছেলে থাকুক, সে হয়তো ভালোবাসে বা আদর করে, কিন্তু বাবা মতো কেউ হবে না। মাই থাকবে, বাবাই থাকবে না, আপনার কাছে স্নেহের ভাগ মানে আপনাকে বাবা মা দুজনেই আদর করেছেন, কিন্তু ভাগটা কার বেশি? মানে বাবা আদর করতো। বাবা। তারপরে বাবা কোন জিনিসটা খেতে চাইলে এনে দিত বাবা। হ্যাঁ, কোন সময় জিলিপি খেতে চাইলাম জিলিপি দিল, বা কোন সন্দেশ বললাম সন্দেশ দিল, এগুলি করতো। হ্যাঁ, বাবা তারপর আমরা শুয়ে থাকতাম, বাবা মা ছোটবেলা মাঝখানে শুয়ে থাকতাম। হ্যাঁ, এই কথা মনে পড়ে, এখনো মনে পড়ে। কিন্তু বাবা মা নেই, বাবা মা চলে যেতে সত্যি, কিন্তু তার কথা মনে পড়ে এখন, আদরের কথা। কিন্তু সেরকম আদর তো কে দেবে না, তাই না? না নিশ্চয়ই, সেটা তো অন্য কথা। যেমন আপনাকে বাবা ভালোবাসতেন, বাবা দুই ভালোবাসতো, কিন্তু সবচেয়ে ভালোবাসতো মা। মায়ের মতো কেউ আদর করেন। আচ্ছা, এইটা আপনি শেয়ার আমি করলাম। এটাই বলতে চাইছিলাম যে বাবা না মা, আপনি বাবা মা দুজনের কথাই বলছেন। মা, মাই বেশি আদর করতেন, আপনার হচ্ছে আর মা। বাবা কম আদর করতেন। বাবা সবসময় হ্যাঁ, পাচ্ছিল তো, আদর মানে মা in the খাওয়ার sense সময় আমি দিকে বলি খেতে এসো, বসো, খাও, স্কুলে যাওয়ার টাইম হতো, খেয়ে যাও, স্কুলে যাও। হ্যাঁ, এরকম বলতো। হ্যাঁ, তারপর পড়াও বলতো, বসতো, পড়তে বসো, স্কুলে যা লেখাপড়া দিতে যেগুলো লেখো, সেগুলো তো করতোই। তার বাবা ভালো হচ্ছে, বাবা কম আরো বেশি। ধন্যবাদ, হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ। মানে আমার বক্তব্যটা হচ্ছে ওই রকম আদর নয়, গাল ধরে আদর, চুমু খেয়ে আদর, ওই আদরের কথা আমি বলছি না। আমি বলছি প্রশ্রয় কে বেশি দিতেন আপনাদের, বাবা না মা? কার আদরে বড় হয়েছেন, অর্থাৎ কার প্রশ্রয়টা বেশি পেতেন? প্রশ্রয় দেওয়া যাকে বলে। আচ্ছা আচ্ছা, মা হয়তো এখন মানে আমি এখনও বলছি কি অদ্ভুত, মানে বড় হওয়ার পরেও মা হয়তো কোনো কারণে বলেন তোর এটা ভুল হচ্ছে, এটা তুই কেন করেছিস, হয়তো মা বলতেন, বাবা বলতেন ছাড়ো না, ভুল করে ফেলেছে, আর কী করবে। ছোটোবেলা থেকেই দেখেছি মা কিছু বললে বাবা ঠিক এরম করে ম্যানেজ করতেন, ছেড়ে দাও না, কি করবে, করে ফেলেছে তো। ছেলেবেলায় বলতেন ও বুঝলে কি আর এটা করতো, যদি বড় হতো তাহলে কি এটা করতো। হ্যাঁ, মানে এইরকমভাবে মাকে ম্যানেজ করতো। কিন্তু বাবা মারতেন না তা নয়, বাবা মেরেছেন, কিন্তু সেটা বছরে হয়তো 3বার। আর মার 365 দিনে হয়তো 364 দিন মার খেয়েছি মায়ের। কিন্তু সে তারপরেও আর কি ভালোবাসা তো দুজনেই বেসেছেন। আর আপনি যেটা বললেন পড়তে বসার কথা বা ভয় পাওয়ার কথা, ভয় আমরা পেতাম বাবাকে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমি আর আমার ভাই তো, আমি গল্পই করেছি আপনাদের, খুব পিঠোপিঠি, মানে আমরা একদম যমজের মতো বড় হয়েছি। আমি 1.5 বছর, আমার ভাই তখন হয়েছে, তার মানে আমি বোঝার আগেই আমার ভাই হয়েছে, যার ফলে একদম একসাথে দুজনে বড় হয়েছি। আমার বোন অনেকটা ছোট আমাদের থেকে, কিন্তু আমার ভাই খুব দুরন্ত ছিল, মানে ভীষণ দুরন্ত ছিল। তো ভাই বিস্কুট চুরি করে খেত, যার জন্য মা বেচারা কোথায় যে বিস্কুটের কৌটো রাখবে বুঝে উঠতে পারতো না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী দেবনাথ বলুন। হাবড়া থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমরা 4 ভাই বোন তো। এবার আমার দিদি শান্ত, আমার দিদি কখনো বকা ঝকা শোনেওনি, খুব গুড বয় ছিল, ক্লাসে ফার্স্ট হতো, পড়াশোনা নিয়ে বকা শোনেনি, আর মারও খাইনি কোনোদিনও। কিন্তু আমরা 3 ভাই বোন খুব দুষ্ট ছিলাম তো, মা প্রচন্ড মারতেন। কিন্তু মারার পর যখন আদর করতেন না, ওই 1 সেকেন্ডে এক কথা ভুলে যেতাম যে মা আমাদের মেরেছে বা বকেছে। মা যেমন ভালোবাসতো তেমনই শাসন করতো। আর বাবা কি, বাবা হচ্ছে সকালে অফিস চলে যাচ্ছে, রাত 8টায় আসছে। কিন্তু বাবাও ভালোবাসতেন, বাবা কম ভালোবাসতেন। আর টেম্পার শব্দটা আমাদের সময় ছিল না। আর আমরা কোন শব্দটা? হ্যাঁ, এই যে প্রশ্রয়, এসব আমাদের মা বাবা যা করেছেন আমরা তাই করেছি। হ্যাঁ, একটু খেলাধুলো ছোট্টবেলায় দুষ্টুমি করেছি, বড় হয়েছি তখন আর অতটা দুষ্টুমি করিনি। কিন্তু কি, আমার বাবা কোনোদিন আমাদের 4 ভাই বোনের গায়ে একটা টোকা দেয়নি। শুধু আমরা যদি বলতাম বাবু, বাবাকে বাবু ডাকতাম তো, বাবু, মা না মেরেছে, মা একটু বাবা মাকে একটু বকতেন আড়ালে গিয়ে, কিন্তু বাবা কোনোদিন মারেনি। আমি বাবা বেশি ভালোবেসেছে, মা বেশি ভালোবেসেছে, এটা আমাদের মনে না, আমি না ওইটা বলতেই চাইছি না, মানে আমি হয়তো আমার বোঝানোটা ভুল হচ্ছে ভাই। আমি বলছি দেখবেন বাবা এবং মা
দুজনের মধ্যে কারুর না কারুর একটু বেশি প্রশ্রয় থাকে, একটু তার দিকে ঝোঁকা থাকে, আমি সেটাই বলতে চাইছি। নাকি হয়তো আমার ক্ষেত্রটা আমি বলেছি বলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। বাবা না মা আমি তুলনামূলক বিচার করতে বলিনি, করাই যায় না। আমি নিজেও তো মা, আমি কি বলতে পারি যে আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি আমার হাজব্যান্ডের তুলনায়? ও ভালোবাসে, আমিও ভালোবাসি, সেটা না। দেখবেন একটা প্রশ্রয় থাকে বেশি, যে ঠিক আছে। যেমন আমি একটা ঘটনা বলি, আমাদের ছেলেবেলার ঘটনা। তো আমি আর আমার ভাই বললাম না যমজের মতো বড় হয়েছি। তো আমাদের ওখানে শিয়ালদাতে ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার ছিল। একটা ছিল কমলা মিষ্টান্ন ভাণ্ডার, সেটা একটু দূরে ছিল। কমলা মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টির কথা আপনারা অনেকেই শুনেছেন, ছায়া স্টোর্সের লাইনে ছিল কমলা মিষ্টান্ন ভাণ্ডার। আর ঢাকেশ্বরীটা ছিল সুরেন্দ্রনাথ কলেজের আগে, মানে আপনি মানে বৈঠকখানা বাজারে একটা তেমাথা আছে, ওই তেমাথের বাঁ হাতের কোণে। এখন তো মনে হয় সব পরিবর্তন হয়ে গেছে। ওখানে একজন পাউরুটিওয়ালা বসতেন রাস্তার উপরে পাউরুটি নিয়ে। তো এইদিকে শুটকি মাছের বাজারটা ছিল, এই পাশটার কথা বলছি, ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার। তো ওখান থেকে দইটা খুব ভালো করতেন ওরা। তো একদিনকে আমার দাদু বললেন যে যাও তো একটু দই নিয়ে এসো। তো একটা এরকম বড় ভাঁড় এনেছিলাম, তখন তো ওই মাটির ভাঁড়ের মধ্যে তলায় আবার ওই একটা ছোবড়া দিয়ে ইয়ে করে দিত আর কি, মানে বেরি টাইপের থাকতো, বেঁধে ফেঁধে দিয়েছে। এত বড় একটা ভাঁড়, কারণ আমাদের বাড়িতে 21 জন একসাথে খেতেন, মানে বাড়ির পরিবার পরিজন থেকে শুরু করে বাড়িতে যারা সহযোগিতা করতেন, টোটাল 21 জন, দুবেলা 21 করে 42 জনের খাবার ব্যবস্থা হতো। তো ওই একটা বড় হাঁড়ি, আর আমাদের দুজনকে দুটো ছোট হাঁড়ি দিয়েছিল, ছোট্ট ছোট দুটো খুঁড়িতে, বলেছিল তোমরা খেতে খেতে যাও। মানে বাড়ির লোক চিনতো, বা ওই দোকানদার কাকু খুব ভালোও ছিলেন। তো দুজনকে দুটো ছোট ছোট হাঁড়ি দিয়েছে, ছোট ছোট ভাঁড় দিয়েছে। তো আমি আমারটা খাইনি, আমি আমারটা নিয়েছি, ভাইয়েরটা খেয়ে এবার সারা রাস্তা ধরে দেখ দিদি পড়ছে না, দেখ দিদি পড়ছে না, এরকম করতে করতে নিয়ে এসছে। ঠিক বাড়িতে এসে আমার হাতে দিয়েছে, আর আমি এমনই একটু কেবলু, আমিও মাকে গিয়ে বলছি মা দেখো পড়ছে না। এবার ভাই এতবার পড়ছে না আর পড়ছে এই করেছে, যার ফলে ওটা না নরম হয়ে গেছে। আর আমি মাসমানে যেই করেছি দেখো মা পড়ছে না, ফটাস করে পড়ে চলে গেল। আর তারপরে তো মা যা হয়, হ্যাঁ পয়সা নষ্ট করিস, হ্যান করিস ত্যান করিস। বাবাকে আমি ভ্যা করে কেঁদে দিয়ে, বাবাও পাশে ছিল, ভ্যা করে কেঁদে আমি বলছি তুই যখন করলি তখন পড়লো না, তুই এখন আমার হাতে দিলি কেন, তুই তো দেখাতে পারতিস ম্যাজিকটা। ভাইকে বলছি, বাবা বুঝে গেল ব্যাপারটা। বাবা বললো কী হয়েছে, এটা কি ছোটো মানুষ বলেই তো করেছো, কি বড় হলে এটা করতো? মা তখন বললো আর তোমার প্রশ্রয়ে মেয়ে নষ্ট হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে। আমি এই ভালোবাসাটার কথা বলছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি শ্রাবণী দত্ত বলছি দিল্লি থেকে। দিল্লি থেকে, বলুন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে ভালো বিষয়টা রেখেছেন। আমার সব থেকে প্রিয় ছিল আমার বাবা। জানেন আমার বাবা চলে গেছেন, বাট আমি বড় মেয়ে, আমার কোলে 2 ভাই ছিল। আমিও বড় মেয়ে, আমার বাবা চলে গেছেন। হ্যাঁ, তো আমাকে এত ভালোবাসতো বাবা, যে আমার 2টো ভাই ছিল, তাদের এত লক্ষ্য করতো না, কিন্তু আমাকে এত লক্ষ্য করতো, আমাকে এত ধ্যান করতো, সবসময় খালি শ্রাবণ ডাকতো। আর কি করছি, কি পড়াশোনা করছি, কি গান বাজনা করছি, সবটা বাবা অফিস থেকে এসে লক্ষ্য রাখতো। শ্রাবণ তুই বইটা নিয়ে আমার কাছে আয়, কি করছি, পড়াশোনা করলি দেখি, কি গান বাজনা করলি দেখি, কি গানটা শোনা আমাকে। হ্যাঁ, মানে সব সময় প্রতিটা মুহূর্ত আমাকে বাবা যেভাবে ওয়াজ করেছে না, আজকে আমি বাবা নেই সেটা ফিল করি। বাবা আমাকে কতটা ভালোবাসতো। বাড়িতে গেলে না এখন আমার বাবার ডাকটা আমার মনে পড়ে। আমার মা আছেন বেঁচে এখনো, কিন্তু বাবা যে শ্রাবণ করতো না, সেই ডাকটা এখন আমার মনে পড়ে, যে বাবা নেই, আমার কতখানি জায়গা সে জুড়ে ছিল। হ্যাঁ, আমার 2টো ভাই ছিল, তাদের এত লক্ষ্য করতো না। বাবা জায়গা জুড়ে না, বাবা যাওয়া মানে হৃদয়ের একটা পাশ চলে যাওয়া, মানে শুধু জায়গাটা ফাঁকা বলবো না, আমি বলবো জায়গাটাই নষ্ট হয়ে যাওয়া। মা আছেন, আমারও মা আছেন, এবং আমি খুব যত্ন রাখার চেষ্টা করি। মা বাবা দুজনকেই আমরা 3 ভাই বোন খুব যত্ন করি আর কি বাবা মাকে, যেটা আমি একদম টাচুড বলছি। হয়তো অনেকেই বলছে করে আবার বলছেন, আমার মনে হয় এটা আমাদের কর্তব্য, এবং আমরা এটা 3 জনে তাই ভাবি যে আমাদের ছেলেবেলাটা যেমন তারা সুন্দর করে করেছেন আমাদের জন্য, এখন তাদের ছেলেবেলা চলছে, বা তাদেরকে আমাদের করতে হবে। এবং আমার মা বলছে একদিন ফোনে যে শ্রাবণ বাবা সবাইকে ভুলে যাচ্ছে, আমাকে ভুলে যাচ্ছে, ভাইদের ভুলে যাচ্ছে, মানে স্মৃতিটা আমার লাস্টের দিকে না, স্মৃতিটা ওনার কম হয়ে যাচ্ছিল।
তো আমি বলছি মা বাবাকে ফোনটা দাও তো। তো আমি ফোন করে বলছি বাবা আমি কে বলছি গো? তো বাবা বলছে যা বাবা আমি তুই শ্রাবণ বলছিস, আমি তোকে ভুলে গেছি, এরকম করে বলছে। তো সেই কথাগুলো না আমার অক্ষরে অক্ষরে মনে আছে, মানে বাবা যেভাবে আমাকে ইয়াদ করতো। আর বাবা আমার পাস করতো, তো যতবার বাবাকে বলতাম বাবা তুমি পাস কর, পাসগুলো নষ্ট হয়, তুমি আমার কাছে চলে আসবে। সে বাবা দিল্লিতে চলে আসতো, রাজধানীতে একা একা কতবার চলে এসছে, মাকে নিয়ে এসেছিল কিন্তু বাবা নিজে একা একা কতবার চলে আসতো, মানে বাবার বাবা মৃত্যু থাকতে পারতো শয্যায় না। পাশে থাকতে পেরেছেন? হ্যাঁ বাবার মৃত্যু শয্যার সময় পাশে থাকতে পেরেছেন? না, বাবা যখন মৃত্যু হয়েছিল তখন আমি আমার জন্য বাবাকে রেখে দেওয়া হয়েছিল। আমি বাবা না মানে শেষ নিঃশ্বাসটা কি আপনি দেখেছেন? দেখেননি? আপনি যখন দিল্লি ছিলেন বাবা? আমি দেখেছি, মানে আমি ধরুন 15 দিন আগে বাবাকে সেবা টেবা করে এসেছি, ভালো দেখাশোনা করে এসেছি। আর আমার এমনই হয়েছিল এট এ টাইম শ্বশুর আর বাবা করেছিল। হ্যাঁ, শ্বশুরের কাজকর্ম করে আমি বাবাকে জিজ্ঞাসা করছি বাবা আমি যাবো না এখানে থাকবো? তো বাবা বলছে বাবা আমার কখন কি হবে, তুই তোর ছেলে গিয়ে নিয়ে স্কুলে ভর্তি করেছিস, যা এখন, হ্যাঁ পরে আবার আসবি, এরকম করে আমাকে বললো। তারপর 15 দিন বাদে এরকম খবর এলো যে বাবা আর নেই। তখন না আমার হাজবেন্ড আমাকে বলছে তুমি যদি কান্নাকাটি করো আমি নিয়ে যেতে পারবো না। এই রাত্রি তখন 2টো 10:30 11টা ওই সময় খবরটা এসছে। তারপরে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একজন পাশের বাড়ির এক বন্ধু ছিল, তার তখন ওই কম্পিউটার ছিল, সেখান থেকে ও টিকিট কাটিয়ে দিল ফ্লাইটে। টিকিট কাটিয়ে আমাকে রাত্রিবেলা 4টে এরকম সময় বার করে নিয়ে গেছে। আর 10টার মধ্যে আমি পৌঁছে গেছি আমাদের বেগমপুরে। হ্যাঁ, তো বাবাকে রেখে দিয়েছিল আমার জন্য যে দিদি আসবে, ভাইরা ভাবলো দিদি আসবে, বাবা কত ভালোবাসতো। তো বাবাকে আমি সেবা করেছি 15-20 দিন মতো, বাবাকে পুরো জান প্রাণ দিয়ে সেবা করেছি। আর তাছাড়া রাখতে পারিনি, মানুষ চলে যাবার হলে তো সে চলে যাবে আমি না। না একটা জিনিস খুব উপলব্ধি করি, আমি আমার বোন আমার ভাই আমরা কথাও বলি, আমার বোনের বর আমার হাজবেন্ড, এটাই তো আমাদের পরিবার। তো আমরা বলি যে কারুর না ভেন্টিলেশনে দেওয়া উচিত না। আমার বাবা 14ই সেপ্টেম্বরই মারা যেতেন, কিন্তু আমাদের ডাক্তার বললেন, নিয়ে গেলাম হসপিটালে, ডাক্তার বললেন আর 10 মিনিটের মধ্যে যদি ভেন্টিলেশন না দেওয়া হয় এই পেশেন্ট এক্সপায়ার করবে। তো তখন না আমরা খুব পাজল হয়ে গেছিলাম, তাহলে তো 10 মিনিটের মধ্যে বাবাকে মানে বাবা থাকবে না, এই শব্দটা না খুব ভারীভাবে মাথার মধ্যে হাতুড়ির মতো পড়লো। আমরা রাজি হলাম ভেন্টিলেশনে। পরে আমার এক জামাইবাবু, তিনি আমার মাস্টার জামাইবাবু, তিনি ডাক্তার, তিনি আমাদেরকে গিয়ে বললেন তোরা বলবি যে নোভা কি ওরা নোভা চালাচ্ছে, আমার ওষুধের নামটা এখনো মনে আছে, একটা ইঞ্জেকশন নোভা, যেটা চালালে প্রেশারটা উপরের দিকে যায়, তোরা বলবি যে আপনারা একবার আর নোভা দেবেন না, আমরা দেখতে চাই। তো তার জন্য আমাদের লিখে দিতে হলো যে না নোভা দেবেন না। কিন্তু বিশ্বাস করুন এই নোভাতেই বাবা বেঁচে ছিল, মানে হচ্ছে বাবার প্রেশারটা ওই 30-35 উঠছিল। 30-35 তো প্রেশারে মানুষ বাঁচতে পারে না, আই থিঙ্ক। আমার কোনো মেডিকেল মানে নলেজ অতটা নেই, কিন্তু পরে দেখা গেল ওরা যখন বুঝতে পারলো যে আমরা একটু অ্যালার্ট হয়েছি, 7 দিনের মাথায় বললো যে আমরা ধীরে ধীরে মেডিকেশন কমাবো, কেননা এই পেশেন্ট আর সারভাইভ করবেন না, মানে কোনোদিনই করবেন না। তো যাই হোক, সেটা তো অন্য কথা। কিন্তু আমি ওই জন্য বলি যে মানে আমি বাড়িতেও বলি যে কাউকে ভেন্টিলেশনে দেওয়ার না, যাওয়ার এমনি যাবে। ভেন্টিলেশন মানে ভীষণ কষ্টকর, ভীষণ কষ্টকর। যাই হোক, আজকে আমার বিষয়টা থেকে বেরিয়ে যাচ্ছে, আমি একবার ঢুকতে শুরু করলে এখানে আমি বেরোতে পারি না। বাবা না মা কার আদরে বড় হয়েছেন, কার প্রশ্রয় বেশি পেয়েছেন আপনারা, এটাই আজকে আমার বিষয় ছিল। আর আপনারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে। অবশ্যই বারবার এই কথাটা আমি বলি যে আপনাদের ভালোবাসাটা আমরা আষ্টে পৃষ্ঠে পেতে চাই। ভালোবাসা কে না পেতে চায় বলুন তো? দেখবেন বাড়িতে যে 4 সদস্য যদি কারোর থেকে থাকে, সেটা বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, বা কারোর হয়তো খরগোশ আছে, কারোর হয়তো পাখি আছে, দেখবেন প্রত্যেকেই না ভালোবাসার কাঙাল। ওরা মানে আমার যেমন 3 জন আছেন, তো প্রত্যেকেই একটু এসে মুখটা কোলের মধ্যে দেবে, নাকটাকে একটু নাকের সাথে ঠেকাবে, মানে একটু আদর করো। আর আমার যিনি বড় সড়ো যিনি রয়েছেন ডোডো ল্যাব, তিনি তো রীতিমতো দাবি করেন হাত দিয়ে থাবা মেরে আপনার হাতটা নিয়ে তার মাথায় দিতে হবে, মানে না হাতটা সরিয়ে রাখলে হবে না, হাতটা টেনে টেনে নিয়ে দিতে হবে। তো প্রত্যেকে ভালোবাসার কাঙাল। তো সেই ভালোবাসা, সেই প্রশ্রয় আপনারা কার থেকে বেশি পেয়েছেন, বাবা না মা? দুজনেই সমান সমান প্রশ্রয় দিয়েছেন, হতেই পারে, কিন্তু আমি কোনো তুলনা করতে বসিনি। কিন্তু বাবা মা দুজনেই সমান আমার কাছে। এটা তাত্ত্বিক কথা নয়, এটা মানে ছাপানো কথা নয়, এটা আমার মনের কথা যে আমরা ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু ঈশ্বর তাদের দুটো রূপে তারা আমাদের কাছে আসেন, মা এবং বাবার রূপে।
তবে খারাপ মা কি নেই, খারাপ বাবা কি নেই, সেটা হয়তো লাখে একটা, কিন্তু বাবা মা খারাপ হতে পারেন না, এটা আমার বিশ্বাস যে বাবা আর মা খারাপ হতে পারে না। বাবা আর মা সন্তানের প্রতি তাদের সমান ভাবটা থাকে, তাদের সন্তান তাদের জীবনের সব কিছু। ওই জন্য তো আমি বলি, দেখবেন যে ডিভোর্স যারা করেন, সন্তান হওয়ার আগে ডিভোর্স করুন, সন্তান হয়ে যাওয়ার পরে নয়। এই গতকালই আমি একটা ওই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছিলাম, একটা ছোট্ট বাচ্চা, কত হবে 6 বছর 7 বছর, বাবা মা মনে হয় আলাদা হয়ে যাচ্ছেন, তো সে পাগলের মতো করছে বাচ্চাটা, একবার বাবার কাছে যাচ্ছে, বাবাকে দুটো থাপ্পড় মারছে এরম করে, আবার মার কাছে আসছে, কাঁদতে কাঁদতে মাকে থাপড়াচ্ছে, মানে কেন তোমরা আলাদা হচ্ছ, কেন হচ্ছ তোমরা, আমার তোমাদের দুজনকেই চাই, এই রকম একটা মানে তার মধ্যে ছিল। ছোট্ট বাচ্চা, মানে বুঝতে পারছে যে বাবা মা আর একসাথে থাকবে না। কারণ একটা সন্তানের কাছে সুন্দর শৈশব হচ্ছে বাবা মা দুজনকে একসাথে পাওয়া। কারণ বাবার আদরের ভাগটা মা দিতে পারবেন না, মায়ের আদরের ভাগটা বাবা দিতে পারবেন না, এটা আমি ভীষণ বিশ্বাস করি। আর বাবা তো বট গাছ, তাই না? মা হচ্ছেন সেই গাছের ছায়া, কিন্তু গাছটা হচ্ছেন বাবা, বট গাছ, আর গাছের ছায়াটা হচ্ছেন মা, যে ছায়াতে আপনি ভালোভাবে বড় হয়ে উঠবেন, শান্তি পাবেন। তো অবশ্যই আপনারা ফোন করুন, আর সময় তো খুব বেশি নেই, আপনাদের ফোন পাওয়ার অপেক্ষায় রয়েছি। সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242337, 6292242338। আপনারা জানান। আমি জানি আজকে এখানে যারা রয়েছেন তাদের বয়সটা হয়তো 50-এর কোঠা পেরিয়ে গেছে, 60-এর কোঠা পেরিয়ে গেছে, তারাই অনুষ্ঠানটা দেখছেন, কেননা তার নিচে যারা রয়েছেন তারা তো চাকরি বাকরি করছেন, তারা হয়তো পরবর্তী সময় যখন ইউটিউবে থাকবে ভিডিওটা হয়তো দেখার ইচ্ছে হলে দেখবেন। কিন্তু যারা এখন বাড়িতে রয়েছেন, আপনাদের ছেলেবেলাটা কিন্তু ভীষণ সুন্দর, তো সেই সুন্দর ছেলেবেলাটা আমাদের সঙ্গে একটু ভাগ করুন। আমার মনে হয় যে এই যে এখনকার যারা এই আলফা বিটা, আগে তো সব জানতামই না, এখন তো এগুলো জেনেছি, তো আলফা বিটা এরা যারা জন্মাবে, তো এরপরে বিটা গামা এরপরে হয়তো আসবে, পরের আরও কত বছর পরে বলবে এই জেনারেশন গামা জেনারেশন। তো তাদের না একটা সুন্দর ছেলেবেলা দরকার, যে ছেলেবেলাটায় তারা শেয়ার করতে জানবে, তারা সম্মান করতে শিখবে। মানে এখনও পর্যন্ত স্কুল টিচারকে, এই যে স্কুল টিচারের গায়ে মারছে, টিচারকে ধরে মারছে, কী হয়েছে আমি জানি না, টিচার কতটা খারাপ কাজ করেছেন আমি জানি না, কিন্তু টিচারের গায়ে হাত দেওয়া, এটা আমি আমাদের ছেলেবেলাতে কল্পনা করতে পেরেছিলাম? বলুন তো একবারও, যে টিচারকে দেখে মারবেন। যদি টিচার অন্যায়ভাবেও বকতেন তাহলেও সাহস ছিল না বলার যে ম্যাম আপনি ভুল করছেন, এই কথাটা বলার সাহসই ছিল না। যদিও তারা ভুল করতেন না, খুবই কম ভুল করতেন। তো টিচার যদি শাস্তি দেন, টিচার যদি হাতে একটা ওই বেতের বাড়ি মারেন, আমি উল্টে বেতটা টেনে নিয়ে তার গায়ে মারবো? এখনও পর্যন্ত আমরা রাস্তায় টিচারকে দেখলে, আমার সাথে কয়েকজন দিদিমণির দেখা হয়, এখনও পর্যন্ত প্রণাম করি। সেদিনকে একজনের অ্যানিভার্সারিতে আমাদের নেমন্তন্ন ছিল, আমি গেছি, সেখানে আমাদের স্কুলের 11-12 যেখানে আমি পড়েছি সেখানকার স্কুলের ইংরেজি দিদিমণি এসেছিলেন, সুব্রতা দি, তিনি বসেছিলেন। তো আমি আমার নাতনিকে নিয়ে গেলাম, দিদি এই দেখুন আমার নাতনি, বলে দেখে তাকে প্রণাম করলাম। তখন আমার সঙ্গে যারা ছিলেন বলেছে এখনও এই কালচারটা রয়েছে, তোমরাই রেখেছো, তোমাদের পরের জেনারেশনকে আদৌ রাখবে, এটা বললেন। তো সত্যি কথা বলতে গেলে না, একজন শিক্ষক বা শিক্ষিকা তারা কিন্তু একটা জেনারেশনকে বড় করেন না, তারা অনেকগুলো জেনারেশনকে শিক্ষা দিয়ে মানুষ করে তোলেন, বড় করে তোলেন। সামনেই 5ই সেপ্টেম্বর আসছে, শিক্ষক দিবস আসছে। এই দিনটা কিন্তু শুধু পালন করার জন্য নয়, শুধু মুখে বলার জন্য না, এই দিনটা শেখার দিন, বোঝার দিন, শ্রদ্ধা কী করে করতে হয়, শ্রদ্ধা কী করে বজায় রাখতে হয়। কারণ আপনি যদি আজকে শ্রদ্ধা দিতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, ভবিষ্যৎ আপনার জন্য শ্রদ্ধা জমিয়ে রেখে দেবে, এটুকু আমার বিশ্বাস। কারণ যা আপনি দেখাবেন ইউনিভার্স আপনাকে ঠিক ততটাই ফেরত দেবে। ফোন করবেন, আমার হাতে মনে হয় না ফোন করার সময় আছে। আজকে স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আমার হাতে শেষ করতে হবে একটু পরেই। আর আপনাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আমাদের চ্যানেলের অনেক রকমের প্রোগ্রাম হয় এবং সব কটা প্রোগ্রামের মধ্যেই আমাদের চেষ্টা থাকে ফোনে আপনাদের সাথে কথা বলার। কেননা আমাদের এখন না বন্ধুর সংখ্যা কমে গেছে, আমরা এখন মুঠোফোনেই বন্দী হয়ে গেছি। শুধু ঘরে বন্দী নই, মুঠোফোনে বন্দী, মানে ওই 6 ইঞ্চির স্ক্রিনটার বাইরে আমাদের আর জীবন নেই। তো সেখানে একটু কথা বলার কিন্তু খুব দরকার আছে। কথা না বলতে পারলে, আপনি যদি কারোর সাথে কথা না বলতে পারেন, তাহলে কিন্তু আপনি বড্ড বড্ড একা হয়ে যাবেন। শুধু নয়, পরবর্তী দিনটা আপনার জন্য খুব ভয়ঙ্কর। তাই
কথা তো বলতেই হবে, আর তার জন্যই আমাদের এই চ্যানেল, আমাদের এই অনুষ্ঠানগুলো, বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি। আজকে স্মৃতির খোঁজে অনুষ্ঠানটি সোম, মঙ্গল, বুধ এবং শুক্র, শনি এই 5 দিনের অনুষ্ঠান। আমি জানি আপনাদের ভালো লাগার অনুষ্ঠান, আপনারা ফোন করেন। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী শুক্রবার আবার স্মৃতির খোঁজে অনুষ্ঠান থাকবে আপনাদের জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন।